শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি। খরচ বাড়ল মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে। রেস্তোরাঁর খাবার খেতে গুনতে হবে বাড়তি টাকা। বাংলাদেশি পর্যটক খরায় ভেঙে পড়েছে কলকাতা শহরের বড় অংশের অর্থনীতি। বাধ্য হয়ে নতুন ব্যবসার খোঁজে অনেকে। দ্রুত ভিসা দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। সকালের সময়ের সঙ্গে আছি আমি জুমান সাদিক জ্যাভলিন। নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত দেখতে চান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা, দেশে বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা, প্রবাসীদের অগ্রাধিকার দেয়া সহ সবার জন্য সমান আইন প্রতিষ্ঠা করবে তার দল। কুয়েত সফরে সুধী সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াতের আমির। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের কুয়েতে আগমন উপলক্ষে সালোয়া সিসাইডে জুমরিদা হলে সুধী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা নুর আলমের সভাপতিত্বে সমাবেশে জামাত আমিরের কাছে বিভিন্ন প্রশ্ন করেন প্রবাসীরা। কেউ জানতে চান ভোটাধিকার নিয়ে, কারো জানার আগ্রহ দেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে, কেউ বা জানতে চান জাতীয় সরকার গঠনে জামাতের ভূমিকা নিয়ে। তো 5 আগস্টের পরে যে অনিশ্চয়তা পরিস্থিতি বিরাজ করছে, এটি নিয়ে আমরা আপনারা কি আমাদের দেশে ইসলামিক কানুন অনুযায়ী পরিচালনা করবেন? বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি উনি জাতীয় সরকার গঠন করার একটা চিন্তা ভাবনা করছেন। আপনি জামাতের আমির হিসেবে এটিকে কতটুকু সাপোর্ট করেন? প্রবাসীদের স্বার্থ এবং প্রবাসীদের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার কেন এখন পর্যন্ত কোনো আইন প্রণয়ন করেনি। ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা, দেশে বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা, প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া সহ দেশের স্বার্থে বিভিন্ন সংস্কারের কথা তুলে ধরেন জামাত আমির। বলেন, নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার পক্ষে তিনি। অবশ্যই আমাদের প্রবাসীদেরকেও ভোটার তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। একটা ব্যবসা আপনি বাংলাদেশে করবেন, 26টা অথরিটির ক্লিয়ারেন্স আপনাকে নিতে হবে। এখানে কোনো ওয়ান স্টপ সার্ভিসের কোনো ব্যবস্থা নেই। অনেক বিদেশি আমাদের চিপার লেবার সামনে রেখে আমাদের দেশে যায়, কিন্তু এই গার্ড 2-1টায় যখন ধাক্কা খায় বলে যে আল্লাহ হাফেজ। বিএনপি তারা বলেছেন যে সরকার তারা গঠন করলে জাতীয় সরকার করবেন সকল দলকে নিয়ে। ভালো কিছু হলে তার বেনিফিশিয়ারি আপনি হবেন, আমি হবো, তারাও হবে। আর মন্দ কিছু হলে সাফার আর আমরা সবাই হবো। ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে কোনো অসুবিধা নেই। কুয়েতে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে জামাতে আমিরের মত বিনিময় দেশের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। চলতি অর্থ বছরের মাঝপথে এসে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। ফলে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক বাড়ানো সহ খরচ বেড়েছে শতাধিক পণ্য ও সেবার। বৃহস্পতিবার এই অধ্যাদেশ জারি করা হয়। চলতি অর্থ বছরের শেষ 6 মাসে রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট বসানোর এই উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রেস্তোরাঁ সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তারা এবং ভোক্তার উপর অযৌক্তিক হারে ভ্যাট বৃদ্ধি ও সম্পূরক শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত অন্যায়যৌক্তিক। এই বর্ধিত ভ্যাট সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদেরকে বিকল্প ব্যবসা চিন্তা করতে হবে। রেস্তোরাঁর ভ্যাট 5% থেকে 15% করার সিদ্ধান্ত থেকে সরে না এলে বন্ধ করে দেয়া হবে খাবার রেস্তোরাঁ। বৃহস্পতিবার ব্যবসায়ীদের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টা পরই ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করে জানিয়ে দেওয়া হয় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পাকা করেছে সরকার। এতে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে। প্রথমবারের মতো 10% সম্পূরক শুল্ক বসানো হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়। অধ্যাদেশ অনুযায়ী সিগারেট, আম, কমলালেবু, আঙ্গুর, পেঁপে, তরমুজ, আপেল ও নাশপাতি, ফলের রস, সাবান ও সাবান জাতীয় পণ্য, ডিটারজেন্ট, ফ্রুট ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পূরক শুল্ক 5 থেকে 15% পর্যন্ত বাড়ানো হয়েছে। বাদাম আমদানিতে সম্পূরক শুল্ক 10 থেকে 15% বাড়িয়ে ঠেকানো হয়েছে 45%। নতুন আইনে 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে বিস্কুট, আচার, চাটনি, টমেটো কেচাপ, এলপি গ্যাস, বিআরটিএ থেকে নেয়া লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স, চশমার ফ্রেম ও রিডিং গ্লাসের ভ্যাট। টিস্যু, সানগ্লাস, মিষ্টি, নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাকের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে করা হয়েছে 15%। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে 2.4% থেকে 3% করা হয়েছে ভ্যাট। তবে এলপি গ্যাসের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট 2% বাতিল করা হয়েছে।
এদিকে ব্যবসায় প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন 30 লাখ থেকে 50 লাখ টাকা হলেই টার্নওভার কর দিতে হবে। বিমানে ভ্রমণের ক্ষেত্রে অভ্যন্তরীণ রুটে আবগারি শুল্ক 200 টাকা বাড়িয়ে 700 টাকা ও সার্কভুক্ত দেশে 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এছাড়া এশিয়ার দেশগুলোতে 2000 টাকা বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপের দেশে বিমান ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 3000 টাকা বাড়িয়ে করা হয়েছে 4000 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পর্যটক শূন্য হয়ে পড়েছে ভারতের কলকাতা, ভেঙে পড়েছে শহরের একটি বড় অংশের অর্থনীতি। বন্ধ হওয়ার মুখে বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য বাধ্য হয়ে নতুন ব্যবসার খোঁজ করছেন অনেকে। কলকাতার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি দ্রুত বাংলাদেশি পর্যটকদের ভিসা দেওয়া শুরু হোক। বিশ্বজিৎ দাসের ক্যামেরার বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নতুন বছরের শুরুতে বন্ধ ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলগুলো। হাতে গোনা যায় এমন সংখ্যক বাংলাদেশি পর্যটকই রয়েছেন এই শহরে। যে কক্ষের ভাড়া ছিল 2000-এর ঘরে তা এখন এসে দাঁড়িয়েছে 600 রুপিতে। তবু মিলছে না ক্রেতা। ফাঁকা খাবারের দোকানগুলো। তলানিতে নেমেছে কলকাতা ঢাকা কলকাতা রুটের বাস যাত্রীর সংখ্যা। প্রতিদিন যেখানে 30 থেকে 35টি বাস চলাচল করত তা এসে দাঁড়িয়েছে 5 থেকে 10টিতে। 5টা-6টা করে গাড়ি যেত, 150-200 প্যাসেঞ্জার যেত। এখন বর্তমান অবস্থায় যেহেতু ইন্ডিয়ান গভর্নমেন্ট ভিসা দিচ্ছে না, তাই সেক্ষেত্রে একটা করে এখন বাস। আগে 2-3 গাড়ি করে 3 গাড়ি করে সিরিয়াল ছিল, এখন 1 গাড়ি করে যাচ্ছে। ভিসা দিচ্ছে, টুকটাক করে আসছে, আগে পুরনো ভিসা নিয়ে এভাবে চলছে। তো মিলে জুড়ে গাড়ি চাচ্ছে, আজকে হয়তো আমাদের গাড়ি মিলে সবাই মিলে গাড়ি চাচ্ছে। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায় রয়েছে সদর স্ট্রিট, মার্কুই স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ কিরে স্ট্রিট সহ গুরুত্বপূর্ণ 10 থেকে 12টি সড়ক। আর এই রাস্তাগুলোর দুই পাশে শত শত ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে, যেগুলো বেশিরভাগই বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার কবে ভিসা পাবো সেটা আমরা জানি না, কিন্তু হলে তাড়াতাড়ি হলে আমরা আবার একটু ঘুরতে আসতে পারবো। বন্ধ তো হয়ে গেছে, যাই না, এখন আসলাম, লাস্ট টাইম নাই যদি যাই একটু। যত দরকার টার্গেট ওটা হয় না, টার্গেট পুরো হচ্ছে না। টার্গেট হবে কখন, যখন টুরিস্ট হবে তখন। বাংলাদেশ যেটা আসছিল সেই ব্যবসাটা হচ্ছে টোটালি বন্ধ, স্টপ। কিছু তো এফেক্ট করছে, তাদের সাথে আমরা কথা বলছি ইন্ডিভিজুয়াল, এবং কিভাবে এটাকে রিকভারি করা যায় এবং সে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তথ্য বলছে ঢাকায় ভারতীয় হাইকমিশন গত বছরের আগস্ট থেকে পর্যটক ভিসায় কড়াকড়ি আরোপ করেছে। ব্যবসায়ীরা বলছেন যে অবস্থা তারা দেখছেন সেটা সর্বকালের দুরবস্থা। কবে হবে এই দুরবস্থার উত্তরণ, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। মুন্সিগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি। জেলায় 367 কিলোমিটার সড়ক ও জনপথের এবং 2500 কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির সড়ক রয়েছে। তবে সংস্কারের অভাবে যাতায়াতে চরম দুর্ভোগে স্থানীয়রা। কর্তৃপক্ষ বলছে তহবিল সংকটে সব সড়ক মেরামত করা যাচ্ছে না। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পিচ ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। ইটের খোয়া ফেলে জোড়াতালি দেয়া হলেও বিভিন্ন স্থানে গ্রামীণ সড়কে চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি। যানবাহন বিকলের সঙ্গে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ি, গজারিয়া, শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার বিভিন্ন সড়কের এখন নাজুক অবস্থা। জেলার ছোট বড় 1500-এর বেশি সড়ক যথাসময়ে সংস্কার হচ্ছে না। এর মধ্যে সড়ক বিভাগের 367 কিলোমিটার ও এলজিডির সড়ক রয়েছে 2500 কিলোমিটার। এলাকাবাসী বলছে নিয়ম অনুযায়ী 4 বছর পর পর সড়কগুলো মেরামত করার কথা থাকলেও তা হচ্ছে না। এতে ক্ষুব্ধ তারা। কত কষ্ট করুন চাই, ম্যাটেরিয়ালস যেটা দেওয়ার দরকার সঠিকভাবে দেয় না, এই জন্য হয়তো তাড়াতাড়ি ভেঙে যায়। রোগী নিয়ে যেতে অনেক অসুবিধা হয়, রাত্রে গাড়ি পাওয়া যায় না। ডেলিভারি রোগী মাঝে মাঝে আমরা ডেলিভারি করবো হাসপাতালে গিয়া, ওই মনে করেন রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যায় ভাঙার কারণে। সংশ্লিষ্টরা বলছেন চলতি অর্থ বছরে মাত্র 54 কিলোমিটার সড়ক এলজিডি সংস্কার করছে। মান নিশ্চিত করে বাকি রাস্তাও মেরামত করা হবে। রাস্তাটা দীর্ঘস্থায়ী হয় এবং টেকসই হয়, এবং আগামী 5 বছরে এই সড়কের জন্য কোনো মেরামত না লাগে সেরকম ভাবে টেকসই সড়ক করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। প্রতি বছরই আমার প্রয়োজনের তুলনায় একটু একটু করে কম নিতে হয়, কিন্তু ভবিষ্যতে যদি আরো ফান্ডের ব্যবস্থা করা যায়, হয়তো আমরা আমাদের এই রাস্তাগুলো আরো সুন্দর এবং দ্রুত সময়ে সুন্দরভাবে করতে পারবো।
সড়ক ও জনপথ এবং এলজিডি ছাড়াও মুন্সিগঞ্জ পৌরসভার অধীনে 120 কিলোমিটার ও মিরকাদিম পৌরসভার অধীনে রয়েছে 31 কিলোমিটার সড়ক। জেলায় এলজিডির 2500 কিলোমিটার সড়কের 800 কিলোমিটার পাকা, কিন্তু বিভিন্ন স্থানে রাস্তা যথাসময়ে মেরামত না করবার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। মুন্সিগঞ্জের সাতানিখিল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 10 বছর আগে জমি অধিগ্রহণ করা হলেও শুরু হয়নি শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন নির্মাণ কাজ। এতে পুরানো জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে বিচারিক কাজ। এজলাস ও অফিস কক্ষ না থাকায় সংকটে চরম বিপাকে পড়ছেন বিচার প্রার্থী ও আইনজীবীরা। গণপূর্ত বিভাগ বলছে বরাদ্দ পেলে শুরু হবে নতুন ভবনের কাজ। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। একই কক্ষের মধ্যে একদিকে চলছে বিচারিক কাজ, অন্যদিকে চলছে সেরেস্তা, কম্পিউটার অপারেটর, রেজিস্ট্রার সহ সকল কার্যক্রম। নথিপত্র রাখার আলমিরা দিয়ে দেয়াল তৈরি করে আলাদা করা হয়েছে বিচারের এজলাস। বিচার প্রার্থী, আইনজীবী, অফিসের কর্মকর্তা কর্মচারীদের হট্টগোলের মধ্যেই চলে বিচারিক কাজ। 1994 সালে নির্মিত হয় শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের 4তলা ভবন। আর এই ভবনটিতেই চলে জেলার বিচারিক কার্যক্রম। একটি ভবনে জায়গা না হওয়ার পাশাপাশি 3টি টিনশেড ভবন এবং ডিসি ভবনের একটি কক্ষ সহ আরও 5টি টিনশেড ঘরে চলে গুরুত্বপূর্ণ বিচারের কাজ। এজলাস সংকট আর নথি সংরক্ষণ জটিলতায় তৈরি হচ্ছে মামলার জট। বিচারক সাহেব বিচার করেন, কিন্তু ওই কথা তার কানে যায়, এই জন্য তার বিচার কার্যে বিঘ্ন সৃষ্টি হয়। ছোট রুমে আমাদের এই কাজকর্ম করতে অনেক অসুবিধা হয়। কেউ বাইরে যায় দাঁড়ায়, কেউ কাজ করে, আবার তার কাজ শেষ হলে বাইরে যায় দাঁড়াতে হয়। পুরনো ভবনেও দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। এতে ঝুঁকি নিয়ে চলছে বিচারিক কার্যক্রম। যেমন হয়রানি হচ্ছে বিচার প্রার্থী, তেমন আইনজীবীরা, আর আমাদের বিচারক মহোদয়রা তো আসেনি। মানে এই বিভিন্ন সমস্যার মধ্যে আমরা দিনাবৃত্তি করছি এবং ইদানিং বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিচ্ছে, বিল্ডিংয়ের অবস্থাও ভালো না। এই শরীয়তপুর জেলায় বিচার কাজ পরিচালনার স্বার্থে এবং ভালোভাবে বিচার কাজ পরিচালনার স্বার্থে আজকে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ভবনটা হওয়া উচিত। অন্যান্য যে রুমগুলি আছে এই রুমগুলির সংস্কার হওয়া উচিত। জর্সি বিল্ডিংটাও মূলত সংস্কার হওয়া উচিত। জমি অধিগ্রহণ, ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট সম্পন্ন হলেও বরাদ্দ না পাওয়ায় নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। প্রকল্প অনুমোদন হইলে আমরা এই কাজটা শুরু করতে পারি এবং এই কাজ শেষ হইলে এখানে যে অফিসের যে এখন স্পেসের সমস্যা হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। প্রতিদিন গড়ে অন্তত 80 থেকে 100টি মামলার শুনানি ও নিষ্পত্তি হচ্ছে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সময় সংবাদ, শরীয়তপুর। দীর্ঘদিন ড্রেজিং না করায় অস্তিত্ব সংকটে মাদারীপুরের নদ নদীগুলো হারিয়েছে নাব্য। কয়েকটি নদীর গতিপথও পরিবর্তন হয়েছে। স্থানীয়দের ভাষ্য, একসময়ের খরস্রোতা নদীগুলো আজ মৃতপ্রায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এগুলো বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন। এদিকে সমীক্ষা করে নদ নদীর ড্রেজিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। শাহাদত আকনের তোলা ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। একদিকে ফসলি জমি, অন্যদিকে জেগে বসেছে চর। দেখে বোঝার উপায় নেই এটি নদী নাকি কোনো মরা খাল। দীর্ঘদিনেও ড্রেজিং না হওয়ায় মাদারীপুরের শিবচরের বিলপদ্মা নদীর এমনই মরণ দশা। এক সময়ে এই নদী দিয়ে চলাচল করেছে বড় বড় জাহাজ, ছিল নদী বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে প্রসার। রাজধানী ঢাকায় লঞ্চে যাতায়াত করতেন স্থানীয়রা, অথচ কালের বিবর্তনে নদীটি এখন অস্তিত্ব সংকটে। ওই পর্যন্ত নদী ছিল আর ওইদিকে ছিল ওই পর্যন্ত, কিন্তু এখন চর পড়াতে নদীও চাইপে গেছে গা, ছোট হয়ে গেছে গা। লঞ্চ চলছে বা ট্রলার চলছে, অন্য তো শুকিয়ে গেছে। পান্না থেকে আরেক পান্নায় মাটি ভাঙে, আবার ওই পান্নায় যায় জোড়া হয়, আস্তে আস্তে এরকম ছোট হয়ে গেল। এদিকে মরণ দশা নিয়ে কোনো মতে টিকে আছে সদর উপজেলার আরিয়ালখা নদ, কুমার নদ। দীর্ঘদিন ড্রেজিংয়ের অভাবে কোথাও তৈরি হয়েছে বালুচর, হারিয়েছে নাব্য, হারিয়েছে জৌলুসো, নেই খরস্রোতের সেই চিরচেনা রূপ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদ নদীগুলোকে ড্রেজিংয়ের মাধ্যমে বাঁচিয়ে রাখার আহ্বান এলাকাবাসীর। আগে এক সময় নদী ছিল, বড় নদী, এখন মরে গেছে গা। এখন খনন করলে ভালো হয়। খনন করলে আমাদের মাছ হইব, আমরা নদী নালায় পাট জাগ দিতে পারবো। তারপরে আমরা ওই যে মনে করেন বিভিন্ন রকম চলাচলতি, ট্রলারে চলাচলতি মানুষের জনগণের ভালো হইব।
নদীর পানি প্রবাহ সচল ও ধারণ ক্ষমতা বাড়াতে সমীক্ষা করে ড্রেজিংয়ের উদ্যোগ নেয়ার কথা জানান স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। পারে যদি ভাঙন না থাকে, মানে এমন চর পড়ে গেছে, ওর পাশে তীব্র ভাঙন দেখা দিচ্ছে, সেক্ষেত্রে যদি চর অপসারণ করলে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। এটা একটা সমীক্ষার বিষয় আর কি। সেই সমীক্ষায় যদি বলে যে হ্যাঁ পরিবর্তন হবে, তখন আমরা ওই জায়গায় যাই ড্রেজিং করি। জেলার 5টি উপজেলায় কাগজে কলমে 17টি নদ নদী থাকলেও 250 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা, পালর্দি, ময়নাকাটা, বিশারকান্দি সহ দৃশ্যমান নদ নদীর সংখ্যা 10টি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। কিশোরগঞ্জের হাওরে চলছে বোরো ধান আবাদের ব্যাপক প্রস্তুতি। মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক, তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় বেকায়দায় তারা। নূর মোহাম্মদের তথ্য ও মোহাম্মদ শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ধানের চারা সংগ্রহ, নিড়ানি, জমি প্রস্তুত সহ নানা কাজে ব্যস্ত কৃষক। বোরো ধান আবাদের মৌসুমকে ঘিরে প্রস্তুত হচ্ছে ফসলের মাঠ। কিশোরগঞ্জের হাওরের মাঠে মাঠে চোখে পড়বে এমন কর্মযোগ্য। আধুনিক পদ্ধতির পাশাপাশি গরু, মহিষ দিয়ে হাল চাষের পর জমিতে পানি সেচও দেওয়া হচ্ছে। তবে কৃষকরা বলছেন বাজারে ডিজেলের দাম বেশি, এছাড়া সার, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ কিনতে হচ্ছে চড়া দামে। এতে দিন দিন বাড়ছে উৎপাদন খরচ, কিন্তু বিক্রির সময় বাজারে মিলছে না আশানুরূপ দাম। তেল, সার, বিভিন্ন ধরনের ওষুধ পড়া, এটি তো সরকারে কমায় দেয়, তাহলে আমরা জমি চাষ করতে গিয়ে আমরা একটু হরতাম। অনেক খরচপাতি হয়, বেচতে আমাদের কোনো লাভ হয় না। যদি এই দামটা দুটো বাড়ায় দেয় তাহলে আমরা একটু পুষে 500-600 টাকা মন, তাই আমরা তো হুসে না। জেলার 13টি উপজেলার মধ্যে 5টি আংশিক ও 3টি সম্পূর্ণ হাওর অধ্যুষিত। এরই মধ্যে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে সবচেয়ে বেশি বোরো ধানের আবাদ হয়। কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। কৃষি মন্ত্রণালয় সার নিশ্চিত করেছে, অ্যাভেলেবিলিটি সার দেশে আছে। আমরা এই সার ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছি এবং কোথাও যাতে সারের কোনো সমস্যা না হয়, যেন উচ্চ মূল্যে কোথাও সার বিক্রি না হয়, সে ব্যাপারে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করেছি এবং অব্যাহত আছে। চলতি মৌসুমে জেলায় 1,68,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। রাজবাড়ীতে চলছে হালি পেঁয়াজের আবাদ। কৃষকরা বলছেন এবছর বিএডিসির সরবরাহকৃত প্রণোদনার পেঁয়াজের বীজে চারা না গজানোয় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তবে আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবছর পেঁয়াজের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। আশিকুর রহমানের রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে হালি পেঁয়াজের আবাদ, আগাছা পরিষ্কার, সেচ দেয়া সহ নানা পরিচর্যায় ব্যস্ত কৃষক। সারা দেশের মোট উৎপাদিত পেঁয়াজের 14 ভাগ উৎপাদন হয় রাজবাড়ী জেলায়। তাই হালি পেঁয়াজ রোপণে এই মুহূর্তে ব্যস্ততা বেড়েছে জেলার কৃষকদের মাঝে। অনেকেই আবার রোপণ শেষে ব্যস্ত পরিচর্যায়। এবছর বিএডিসির সরবরাহকৃত প্রণোদনার পেঁয়াজ বীজে চারা না গজানোয় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার প্রায় 4,000 কৃষক। যে কারণে শেষ সময়ে বেশি দামে বীজ কেনায় উৎপাদন খরচ বেড়েছে বলে দাবি কৃষকদের। আমরা কিনে লাগাইতেছি, বহু টাকা খরচা চলছে। বর্তমান সার ওষুধের যে দাম বাড়ছে, আমাদের কৃষকদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সরকারের কাছে দাবি সার ওষুধের দামটা একটু নিয়ন্ত্রণে আনুক। এই পিসটার জন্য আমাদের মন প্রতি 3,000 থেকে 3,500 টাকা সর্বনিম্ন রেট আমাদের জন্য দেয়, তাহলে কৃষক বেঁচে থাকতে পারবে। 3 মাস পর বাজারে আসতে শুরু করবে হালি পেঁয়াজ। আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবছর পেঁয়াজের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। এবারে লক্ষ্যমাত্রা 30,440 হেক্টর জায়গা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে এবং এবছর মোট জেলায় 1 থেকে 1,500 হেক্টর জায়গা পেঁয়াজ অতিরিক্ত আবাদ হবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর রাজবাড়ী জেলায় পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.5 লাখ মেট্রিক টন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। তীব্র শীতে জবুথবু যুক্তরাজ্যের জনজীবন। এর মধ্যে তুষারপাতে ঢাকা পড়েছে রাস্তাঘাট, বিপাকে পড়েছেন রাতে চলাচল করা গাড়ি চালকরা। বুক্সটন, ইস্ট মিডল্যান্ড সহ বেশ কয়েকটি শহরে বেড়েছে শীতের প্রকোপ। হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি নিয়ে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। অনবরত তুষারপাতে ঢেকে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর। অতিরিক্ত বরফ জমে স্থবির হয়ে পড়েছে জনজীবনে। গেল এক সপ্তাহ ধরে চলমান তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্যের বেশ কিছু অঞ্চল। কিছু কিছু এলাকায় তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের 20 ডিগ্রি সেলসিয়াস নিচে।
তীব্র শীত এবং ভারী তুষারপাতে কঠিন হয়ে পড়েছে দৈনন্দিন জীবনযাপন। বিপজ্জনক হয়ে উঠেছে সড়কগুলো, বেড়েছে শীতকালীন স্বাস্থ্য ঝুঁকিও। এর মধ্যেই 60টিরও বেশি বন্যা সতর্কতা রয়েছে, তবে এখন বড় ধরনের বন্যার ঝুঁকি নেই। আমি এখনো পায়ে হেঁটে চলতে পারছি, কিন্তু আমি এক সপ্তাহ ধরে গাড়ি বের করিনি। আমরা ভয়াবহ সমস্যার মধ্যে আছি। রাতে গাড়ি চালকরা বিপাকে পড়ছেন। ইংল্যান্ডের বেশিরভাগ অঞ্চলে উচ্চ স্তরের শীতকালীন স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা বলছে এই সময় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। উত্তর আয়ারল্যান্ড ও স্কটিশ হাইল্যান্ডে যেসব এলাকায় তুষারপাত হচ্ছে সেসব এলাকার জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। এছাড়া দক্ষিণ ইংল্যান্ড এবং দক্ষিণ পূর্ব ওয়েলসের জন্য বরফ সতর্কতা 15 জানুয়ারির ভোর পর্যন্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। আজ বিপিএলে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও দুর্বা রাজশাহী। ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালকে নিয়ে মাতামাতির মাঝে কিছুটা আড়ালেই থেকে গেছে খুলনা টাইগার্স। এবারের মৌসুমে এখনও পর্যন্ত 2 ম্যাচের 2টিতেই জিতেছে তারা। আছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। মিরাজের নেতৃত্বাধীন দলে আছেন নাইম শেখ, জয়, অঙ্কন, আফিফ, হাসান মাহমুদ ও নাসুমের মতো জাতীয় দলের তারকারা। মিরপুরে চিটাগাং কিংস ও ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে তারা। সিলেট পর্বে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে টাইগার্স। এই ম্যাচে জয় পেলে টেবিলের 2 নম্বরে উঠে যাবে খুলনা। তবে বাধা হয়ে দাঁড়াতে প্রস্তুত দুর্বার রাজশাহী। তাসকিনের ফর্ম আশা দেখাচ্ছে তাদের, কিন্তু অন্য বোলাররা কিছুই করতে পারছেন না। ব্যাট হাতে বিজয়, ইয়াসির রাব্বি, জিসান, রায়ান বার্ল ও হ্যারিস ভালো করলেও ছন্দ খুঁজে পাচ্ছে না রাজশাহী। 4 ম্যাচে 1 জয়ে টেবিলের 5 নম্বরে বিজয়ের দল। ফুলে ফুলে ভরে আছে চারদিক, যেদিকেই চোখ চায় সেদিকেই ফুলের সমারোহ। বাড়ির আঙিনা থেকে শুরু করে রাস্তার দুপাশে ফুটে আছে নানা রঙের ফুল। শুধুই যে ফুলের বাহার তা কিন্তু নয়, কোথাও বিন্দুমাত্র ময়লা আবর্জনার ছোঁয়া পর্যন্ত নেই। এই হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বান্দরবানের মুনলাইপাড়া। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গ্রামের সীমান্তে পৌঁছাতেই কারুকার্যময় বোর্ডে স্বাগত জানালো পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে পরিষ্কার গ্রাম মুনলাইপাড়া। বান্দরবানের রুমা উপজেলার এই গ্রামটিতে বম সম্প্রদায়ের 63টি পরিবারের বসবাস। লোক সংখ্যা 350-এর কাছাকাছি। গত শতকের 80-র দশকে গড়ে ওঠে গ্রামটি। 1981 সাল থেকে এখানে পুরোপুরি বসতি গড়ে ওঠে, আর তখন থেকে শুরু হয় গ্রামটিকে সুন্দর ও পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলার সংগ্রাম। বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম হচ্ছে মুনলাইপাড়া, আর এখানের পিছনের রয়েছে অনেক মুরব্বীদের অবদান। কমিটি আছে, কমিটির মাধ্যমে আমরা সুন্দর গ্রাম পরিষ্কার রাখার জন্য সবাই মিলে আমরা মিটিং করি। নিজের আঙ্গিনা, নিজের কম্পাউন্ড, বাড়ির আঙ্গিনাগুলো সব পরিষ্কার কাজে আমরা সবের দায়িত্ব দিয়েছিলাম। 40 বছর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের প্রতিটি বাসিন্দাকে প্রতিদিন অন্তত 10 মিনিট করে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিতে হয়। বাড়ির ময়লা আবর্জনার পাশাপাশি রাস্তায় পড়ে থাকা ময়লাও তুলে রাখতে হয় বাড়ির সামনে স্থাপন করা ঝুড়িতে। আর রাস্তার দুপাশ থেকে শুরু করে বাড়ির উঠানো ফুলের গাছ লাগানো এখানে বাধ্যতামূলক। পাহাড়ি জনগোষ্ঠীর অন্য সম্প্রদায়গুলোর মতো এখানেও মেয়েদের যেমন সন্তান পালনে ব্যস্ত থাকতে হয়, তেমনি জুম চাষ কিংবা জুমের ফসল তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন নারীরা। লোকসংখ্যা তুলনামূলক কম হয় দিনের পুরোভাগেই এই গ্রামে নীরবতা বিরাজ করে। অন্যান্য পাড়া চাইতে একটু উন্নত মানের রাখার জন্য পাড়াবাসী আমরা সবাই মিলে একমত হয়ে কমিটির মাধ্যমে আমরা এই পর্যন্ত আনছি। গ্রামের মাছ দিয়ে চলে গেছে বগালেক হয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওকারং যাওয়ার প্রধান সড়ক। এই গ্রামের সবাই খ্রিস্টান সম্প্রদায়ের, আর তাই তাদের প্রার্থনার জন্য রয়েছে 2টি গির্জা। 10 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই গ্রামে একটি প্রাথমিক স্কুল এবং পাড়া কেন্দ্র রয়েছে। একেবারে ছবির মতো পরিপাটি গ্রাম এই মুনলাইপাড়া, যেখানে কোনো যান্ত্রিক শব্দ ভেসে আসে না। এখানে মুখরিত হয় পাখির কলকাকলি। 1981 সালে শুরু হয়েছিল এই গ্রাম তৈরির কাজ। 83 সালে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে, আর দীর্ঘ 42 বছর ধরে সে ঐতিহ্য ধরে রেখেছেন এই গ্রামের বাসিন্দারা। বান্দরবানের রুমার
মুল্লাইপাড়া থেকে কমল দে, সময় সংবাদ। এবং বাংলাদেশি পর্যটক খরায় ভেঙে পড়েছে কলকাতা শহরের বড় অংশের অর্থনীতি। বাধ্য হয়ে নতুন ব্যবসার খোঁজে অনেকে, দ্রুত ভিসা দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।